আসসালামু আলাইকুম। আমি রমিজ ইসলাম মুদার। বর্তমানে অধ্যয়নরত রয়েছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ক্যাপশন বা থাম্বনেইল দেখে অনেকে বুঝতে পারছো তোমরা যে আজকে আমরা আমার বুয়েটের হল এক্সপেরিয়েন্স, এক্সাম হলের এক্সপেরিয়েন্স আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তো যদি বুয়েটের হলের এক্সপেরিয়েন্স এর কথা বলি, এক্সাম হলের, তার আগে যদি আমি তার আগের দিনের এক্সপেরিয়েন্সটা আমি বলি। আমার আগের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিকঠাক কাটছিল। তো বিকালবেলা হুট করে দেখি ওয়াজ মাহফিল। তাও আবার আমার বাসার পাশেই। তো মাহফিল হচ্ছে ঠিক কথা। কিন্তু সেখানকার একটা মাইক বসানো হলো আমাদের বাসার ঠিক অপোজিটের পিলারে। তো এখন সেই শব্দে তো আর পড়া ঠিকঠাক যায় না। তাও চেষ্টা করলাম যে কোনোভাবে গতিবিদ্যা আর স্থিতিবিদ্যাটা পড়া যায় কিনা। তো কোনোভাবে একবার রিভিশন দিলাম। তাও খুবই খারাপভাবে, যে এত শব্দ এই শব্দের মধ্যে পড়া যায়। সেদিন হয়তোবা ওই যে মির্জা আব্বাসের ছেলেও আসছিল। এত শব্দ, সেই শব্দে কোনমতে পড়াশোনা করে রাত ১২ টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমানোর পর পরের দিন সকালে উঠে ঠিকঠাক করে বুয়েটের উদ্দেশ্যে রওনা দেই। তো আমার যাওয়ার পথে আমার সিট পড়েছিল ইঞ্জিনিয়ারিং স্কুলে, বুয়েটের পাশেই যেটা। তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল বা ভয় কাজ করতো যে আমার যেন ওয়ান হ্যান্ডেড সিট না পড়ে, বা এক হাত দিয়ে যে একটা সিট থাকে, এক হাত দিয়ে যেগুলোতে লিখতে হয় সেই ধরনের সিট যেন না পড়ে। এই সিটটা ১ম যেইবার আমি এক্সাম দিছিলাম সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে। সেইবারও পড়ছিল, বাট ভাগ্যে আমার বসে নাই। আমার হয়তোবা আমার পড়ে নাই এই ধরনের সিট। তো শেষ পর্যন্ত বুয়েটের এক্সাম হলে যেয়ে দেখি ওই 100 সিট। আমার পুরাই মাথা খারাপ। সিটগুলো যদিও বড় ছিল, তবুও আমি আসলে একটু আরামদায়কভাবে বসতে পছন্দ করি। আমার ২ টা ক্যালকুলেটর থাকে, কিছু পেন থাকে। তো একটা খাতা থাকে। অভ্যাসে সবসময় রেগুলার বসার সময় একটু শান্তি মতো বসতাম। তো সেখানে বসলাম। তো আমি সেদিন একটা জ্যাকেট পরে গেছিলাম। তো দেখলাম যে আমি একটু কমফোর্টেবল না, একদমই কমফোর্টেবল না। সুন্দরভাবে লিখতে পারব না যদি আমি ৩-৪ টা পেন ওখানে রাখি আর যদি ২ টা ক্যালকুলেটর থাকে। তো আমি কি করলাম, পকেটের ভিতরে আমার ক্যালকুলেটর ঢুকাইলাম আর একটা পেন রাখলাম আর একটা ক্যালকুলেটর রাখলাম আর খাতা রাখলাম। আমি তো এখানে পুরাই আনকমফোর্টেবল। তবুও কোনভাবে এক্সাম শুরু হইলো। তারপরে আসে মূল কথা। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে সাধারণত বুয়েটের খাতা দিয়ে দেওয়া হয়। তো চেক করতে বলা হয়েছিল। আমি ঠিকঠাক চেক করতেছিলাম। তো চেক করার সময় সবাই বলতো যে, যেগুলো পারবা সেগুলা দাগায় দিয়ে রাখতে। আমিও সেগুলো দাগায় দিয়ে রাখতেছিলাম। এখন সমস্যা হইলো আমি না ম্যাথ গুলা ফুল না পড়ে অর্ধেক পড়ে ভাবতেছিলাম যে, আল্লাহ এগুলো তো সোজা ম্যাথ, এগুলো তো করে আসছি, এগুলো তো এমনিতেই পারবো। তো এভাবে করতে সম্পূর্ণটা দাগায় ফেললাম। দাগানোর পর আমার তো স্ট্রং জোন অলওয়েজ ম্যাথ ছিল। আমি উদ্ভাসী এক্সামে কখনো ম্যাথ খুব রেয়ার কেসে আটকাইতো। বেশি একটা আটকাইতো না। হাইয়েস্ট ২-৩ টা পারতাম না, এরকম হইতো। তাছাড়া মোটামুটি পেরে আসতাম উদ্ভাসী এক্সামে। তো সিলেবাসে সেইদিনও পারবো। এজন্য ম্যাথ দিয়ে শুরু করি। সবাই কিন্তু ওয়ার্ন করে যে ম্যাথ দিয়ে কখনো শুরু করিও না। তবুও আমি কি করলাম, ম্যাথ দিয়ে শুরু করলাম। তো ম্যাথ দিয়ে শুরু করার পর ১ম ম্যাথটা আসছিল ম্যাট্রিক্স এর ম্যাথ। তো সেই ম্যাথটা খুব ফাস্ট করে ফেলছি আমি। অ্যান্সার করলাম। করার পর দেখি আল্লাহ! অ্যান্সারটা যেন কেমন যেন অ্যান্সার আসতেছে। এতগুলার পাওয়ার 10 চলে আসতেছে একটা। তো আমি তো পুরা একেবারে কেমন হয়ে গেলাম যে এরকম তো কখনো করিনি। এরকম তো অ্যান্সার কখনো আসে না। তো ভুল করলাম নাকি? তো এটা চেক করতে একসময় হুট করে একটু সময় কিছু খেয়ে ফেললাম। পরে দেখি না, এটাই ঠিক আছে। 2nd ম্যাথে গেলাম। 2nd ম্যাথটা ছিল হয়তোবা সরলরেখার ম্যাথ। তো সেই ম্যাথটা করলাম, করতে ধরলাম। পরে দেখি এই ম্যাথ তো বড়। এই ম্যাথ তো আমার দ্বারা এখন করতে গেলে সময় লাগবে। তো এটা দিয়ে একটু নার্ভাস হয়ে যাই। এভাবে করতে একটু মোটামুটি আমি ২৮ মিনিট থেকে ০.৫ ঘন্টার মতো খেয়ে ফেলি। তো যখন দেখি এতগুলো টাইম খেয়ে ফেলছি আমি, তখন আমার মাথায় আরেকটা বড় প্রেশার নেমে আসলো। তো 3rd নাম্বার ম্যাথটা যখন করতে গেলাম, তখন দেখি আর পারতেছি না। 3rd ম্যাথটাও পারি না। 4th ম্যাথটা গেলাম, সেটাও পারতেছি না। আমি পুরো অবস্থা খারাপ আমার বুয়েটের এক্সাম হলে। তো আমি কি করলাম, সেখান থেকে ম্যাথ ফুল ক্লোজ করে ফিজিক্সে চলে গেলাম। তো ফিজিক্সে চলে যাওয়ার পর ১ম ম্যাথটা আই গেস ছিল শিশির অঙ্কের ম্যাথ। তো মাথায় এত প্রেশার যে শিশির অঙ্কের ম্যাথটা করতেই পারলাম না। এখন বুঝতেছই তো আমার মাথায় কি অবস্থা। তো শিশির অঙ্কের ম্যাথ শেষে পরের ম্যাথটা ছিল আ কোণ নির্ণয়ের। ত্রিভুজের ২ টা বাহু দেওয়া আছে, কোণ নির্ণয় করতে বলছে। তো আমি ভেক্টরে কোণ নির্ণয়ের জন্য ১ম এ ভেক্টর বিয়োগ করা লাগতো। তো আমি এত নার্ভাস ছিলাম আর এতটাই প্রেশার ছিল মাথার উপরে যে আমি ভেক্টরে বিয়োগটাই করতে পারতেছিলাম। আমি বারবার বিয়োগ করতেছিলাম, বিয়োগটা ভুল হচ্ছিল। আমার কোণ ১ম এ আসলো ২৩ দশমিক সামথিং, বাট অ্যান্সার তো ৩০ ডিগ্রি। পরে ম্যাথ করার পর বুঝতে পারছি যে অ্যান্সার হচ্ছে ৩০ ডিগ্রি। পরে সেটা ভুল হইছে। পরে আবার চেক দিলাম। তারপর আবার ভুল করলাম। তারপর আবার চেক দিলাম। পরে দেখি ৩০ ডিগ্রি ম্যাথ আসলো। তারপর একটা শিওর হলাম যে ম্যাথটা ঠিক আছে। তারপর বুঝতেছি তো আমি কতটুকু টাইম নষ্ট করে ফেলছি এর মধ্যে। তারপরে মোটামুটি ম্যাথ করা শুরু করলাম। মাথায় প্রচুর প্রেশার। শুধু সান্ত্বনা দিচ্ছিলাম যে আমাকে পারতেই হবে। যদিও না পারি, পারতেই হবে আমাকে। তো শেষ করতে ফিজিক্সটা যেগুলো পারিনি তারপর থেকে আর কোনটা নিয়ে একটু মাথা ঘাঁটিনি। যেটা এক নজরে পারছি করে আসছি।
তো এভাবে ফিজিক্স শেষ হয়ে গেল। তো কেমিস্ট্রি শুরু করলাম। কেমিস্ট্রিতে আমাদের সময় হচ্ছে ওই যে তাত্ত্বিক জিনিসপত্র বেশি আসছিল ম্যাথের চেয়ে। তো এইটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। তো ম্যাথে কেমিস্ট্রির সময় তাত্ত্বিক জিনিসগুলো একটু কম পারি। পরে হচ্ছে ম্যাথগুলো মোটামুটি পেরে আসি। তো এগুলো করার পর যখন হচ্ছে আবার ম্যাথে ঢুকি। ম্যাথে ঢোকার পর আবার ম্যাথ করতে থাকি। করতে পারি না। কোনোভাবে ১-২ টা হয়তোবা পারি। তারপরে ঢুকে গেল একটা গতিবিদ্যার ম্যাথ আসছিল। আমার মনে আছে হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট পর সমান্তরালে তারপর সমবেগ তারপর আবার সমাধানে গিয়ে থেমে যায় বা কোথাও একটা যায়। তো এই ম্যাথটা আমি আগের দিন দেখেই আসছিলাম গতিবেগটার। ওই যে বললাম ওয়াজের একটা আওয়াজ ছিল। কিছু মাথায় ঠিকভাবে ঢোকেনি। তো ম্যাথটা সেদিন আমি আর মিলাইতে পারলাম না। আমি এইটার জন্য এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে পরে আমি আর কিছুই করতে পারতেছিলাম। মানে আমি পুরো ফ্রিজ আমার ব্রেইন ফ্রিজ হয়ে গেছে। তো আমি YouTube এ একসময় শুনছিলাম YouTube এ বা হচ্ছে ক্লাসে বা কোথাও এক জায়গায় শুনছিলাম যে বুয়েটের এক্সাম হলে যে লাস্ট পর্যন্ত লিখে আসতে পারে বা যার হাত চলে লাস্ট পর্যন্ত সেই মূলত চান্স পায়। তো আমি জাস্ট এই সান্ত্বনা নিয়ে আগাচ্ছিলাম যে না আমাকে লিখতে হবে, আমার চান্স যেন হয়। লিখতেই হবে আমাকে। আমি না পারি, যেটাই পারবো লিখে আসবো। পরে এইভাবে করি, করতে থাকি। ম্যাথ কিছু সলভ হয়। তারপর ফিজিক্সের 2nd রান দেই। তো দেওয়ার পরেও দেখি ম্যাথ পারতেছি না। তো 3rd রানে দেখি কেমিস্ট্রির কিছু জিনিস আ একটা পেজ ছিল এপিঠ ওপিঠ ওই ম্যাথটা আমি ছেড়ে গেছি। তো ছেড়ে যাওয়ার পর আ সেই ম্যাথগুলো দেখি ইজি আসছে। খুব একটা কঠিন না। তো আমি ওটা শেষ করে ফেললাম। তো শেষ করে ফেলার পর আ আমি আবার 3rd রানে চলে আসি। 3rd রানের সময় ম্যাথের দেখি কিছু ম্যাথ তখন একবার মনে হইলো যে, না যদি চান্স হয় কঠিন ম্যাথ সলভ করলেই চান্স হবে। তো আমি কঠিন ম্যাথগুলো করা শুরু করে দিলাম। তো কঠিন ম্যাথ করতে করলাম ঠিকই। কিন্তু মন ভরল না আসলে করে। কারণ আমি জানি হয়তো ম্যাথগুলো ভুল হবে বা ভুলও হয়ে যেতে পারে। তো এইভাবে চলতে ফিজিক্সের যখন ঢুকি তখন দেখি প্রায় সময় শেষ। স্যার খাতা নেওয়ার জন্য আসতেছে। সেই মুহূর্তে আমি আশা ছাড়িনি। সেই মুহূর্তেও চেষ্টা করে গেলাম। হুট করে দেখি একটা বল ড্রপের ম্যাথ ছিল। বল ড্রপের ম্যাথটা আমি মিলাইতে পারিনি। ওটা ইজি ম্যাথ ছিল। তো শেষ মুহূর্তে দেখি বল ড্রপের ম্যাথটা মনে হলো যে না এইটুক সময়ের মধ্যে আমি এটা করতে পারবো যদি আমার মাথা ঠিক থাকে। মাথাকে কোনমতে সান্ত্বনা দিয়ে ম্যাথটা সলভ করে ফেললাম। তো যখন স্যার খাতা টানতেছিল আমি ওই সময় ম্যাথের অ্যান্সারটা বের করছি। মোটামুটি পরে এসে বাসায় এসে দেখি যে ম্যাথটা মিলাইছি, হইছে। তো আনুমানিক হয়তোবা আমি ২৫০ থেকে ৩০০ র মতো পাইতাম বা পেয়েছি বা পাবো। মনে করো ৩০-৩৫ টা হয়তোবা অনেকগুলোতে অ্যান্সার করছি বাট সব তো আর হয়নি। ভুল হইছে অনেক কিছুই। তো আশা ছিল যে ২৫ থেকে ৩০ টার মধ্যেই হবে। তো বাসায় যখন আসলাম, বাসায় আসার আগে অবশ্য পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মুড এতটাই অফ ছিল। এত খারাপ এক্সাম কখনোই দেইনি। উদ্ভাসে আ যখন হচ্ছে এক্সাম দিতাম তখন আমার কখনোই হচ্ছে অলওয়েজ ট্রাই করতাম যে ৪৫-৪৭ টা ম্যাথ করে আসতাম। কখনোই এর চেয়ে কম করতাম না। সেখান থেকে হালকা কিছু ভুল যেত। কিন্তু এবার তো অতগুলো ম্যাথই ঠিকঠাক ভাবে করতে পারলাম না। তার উপরে ভুল তো হইছেই। আন্দাজে অনেকগুলো ম্যাথ করে আসছি। কেমিস্ট্রি পারিনি। আ তো হল থেকে বের হওয়ার পর মুড অনেক খারাপ। মাকে ডিরেক্ট বলে দিয়েছি যে আমার চান্স হবেই না। এটা অসম্ভব। কারণ আমি এত পরীক্ষা কখনো খারাপ দেইনি। কারণ হচ্ছে উদ্ভাসে যখন একটু খারাপই হইতো তখনই সিগা মোটামুটি একটু পিছায় যাইত। খুব বেশি খারাপ করতাম না উদ্ভাসে। আমার উদ্ভাসের র‍্যাংক মোটামুটি আ ৩৫০ থেকে ৪০০ র মধ্যেই থাকতো অলওয়েজ। মানে ৩৫০ কমই থাকতো বেশিরভাগ সময়। বাট ৪৫০ হইতো। আর খারাপ পরীক্ষা দিলে হাইয়েস্ট যাইত ৭০০। তো শেষের দিকে আমার পজিশন আরো ২০০ থেকে ২৫০ র মধ্যেই থাকতো। আর হচ্ছে বুয়েটের সময় মনে হয় আমার ছিল হচ্ছে র‍্যাংক ছিল হচ্ছে ৬৭ তম। আমার মার্ক ছিল ৫৩০ থেকে ৫৪০ এর আশাপাশি। তো একটা কনফিডেন্স অলওয়েজ ছিল যে না আমি অবশ্যই চান্স পাবো। যেহেতু পড়ছি, পরিশ্রম করছি। তবে বুয়েটের এক্সামে এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে এক্সামটা আসলে খারাপ হয়ে যায়। তো বাসায় আসার পর মা অনেকের সাথেই কথা বলে। কিছু মানুষের পরীক্ষা ভালো হয়েছিল শুনলাম। তখন একটু খারাপ লাগতেছিল যে আমার তো চান্স হবে না। ওদের হয়তোবা চান্স হয়ে যাচ্ছে। তো পরে কিছুদিন যাওয়ার পর আমি কারো ফোনই ধরতাম না। মোটামুটি আমার অনেক ফ্রেন্ডই ফোন দিত। আমার একটা ফ্রেন্ড ছিল বর্ণ। ওর সাথে তো আমি রেগুলার কথা বলতাম। ও হচ্ছে বুয়েটের ১১ তম। তো ওর সাথে তো আমি রেগুলারই কথা বলতাম। কিন্তু পরে ওকে আর মেসেজই দেইনি। পরে একদিন ও আমাকে মেসেজ দিয়ে হচ্ছে ডাকে। তো অতদিনে একটু মনটা ভালো হয়েছিল। তো আমি গেলাম ওর সাথে দেখা করতে নরডেমের ঠিক অপোজিটে বাংলাদেশ ব্যাংক কলোনির ওইখানে। আ তো ওখানে যাওয়ার পর ওকেও জিজ্ঞেস করলাম যে, "তোর কেমন হইছে?" ও তো বলতেছে, "আমার হইছে মোটামুটি। ইজি জিনিস ভুল করে দিয়ে আসছি।" তারপর আমি জিজ্ঞেস করি, "কি ইজি জিনিস ভুল করছিস?" তারপর ওর কাছে শুনলাম। তারপরে আমি বাসায় আসার পর সেদিন মিলাইছিলাম তার আগেই মানে যেদিন এক্সাম হয় সেদিন মিলাইছিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন এ একটা ম্যাথ ডিফারেন্সিয়েশন হুবহু কমন আসছিল। তো ওই কমনটা থেকে
জাস্ট একটা বাড়ায় দিছিল যে এত এত বিন্দুতে ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে। তবে আমি বিন্দুটা বের করতে পারি নাই। বন্ধ হইছে? তবে বিন্দুটা দেখি নাই, নির্ণয় করতে পারি না, মানে বিন্দু একটা বলছে, ওই বিন্দুতে ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, তো আমি বিন্দুটা দেখি নাই জন্য ডিফারেন্সিয়েশন জাস্ট করে রাখছি, মানটা বসাই নাই। তো এটা একটা ভুল ছিল। তারপরে যতগুলো কঠিন ম্যাথ করছিলাম দেখলাম প্রায়গুলোই ভুল হয়েছে, হয়তো বা আধা সঠিক হয়েছে, বাকিটুকু ভুল হয়ে গেছে। তো সেজন্য একটু খুবই কষ্ট পাইছিলাম যে কঠিন ম্যাথ করে লাভ হয়নি, আমার চান্স কেমনে হবে। তারপরে হচ্ছে কেমিস্ট্রি একটা সোজা ওই যে মুক্তজয়ী ইলেকট্রন আসছিল, ওটাও কোনো মতে কিভাবে যে করে আসছিলাম নিজেও জানি না। খুবই টেনশনে ছিলাম। ফিজিক্সে প্রথমে সেকেন্ড রিভিশন যেগুলো দিচ্ছিলাম, আমি কোনো রিভিশন দেওয়ার সুযোগ পাইনি। শুধু ফিজিক্সে এক দুইটা আমরা যখন সেকেন্ড রিভিশন দিচ্ছিলাম দেখি ভুল হয়েছে, পরে আবার কেটে ঠিক করা লাগছে। পরে আমি আর ভয়ে রিভিশনই দিইনি। এই জন্য একটা মাথায় অলওয়েজ ভয় ছিল যে হয়তো বা যেই ম্যাথ গুলো করতেছি সবগুলোই ভুল হচ্ছে। কিন্তু ও যখন বলল যে ওরও আসলে ভুল হইছে, ওর কখনো হচ্ছে ৫০০ র নিচে নাম্বার কখনো আসে নাই। তো ওর ওইবার নাকি ৫০০ র নিচে নাম্বার আসতেছে বুয়েটের। তো আমি তখন থেকে একটা আশা পাইলাম যে না, সবাই হয়তোবা এক্সাম খারাপ দিছে। যেহেতু আমরা ওকেই ধরে রাখছিলাম যে বুয়েটের ১ থেকে 10 এর মধ্যে সে থাকবে। তো ভাবলাম যে যদি বুয়েটের ফার্স্টেই এর এই অবস্থা, তাহলে আমাদের মোটামুটি মানা যায়। কারণ আমরা তো আর টপার না একেবারে। টপ 50-20 র মধ্যে ঢোকার মতো। তো তারপর থেকে একটা আশা থাকে। তবু কাউকে বলিনি কখনো যে চান্স পাবো। কারণ আমার অবস্থা আসলেই খারাপ ছিল এক্সাম দেওয়ার পর। এত খারাপ এক্সাম কখনোই দেইনি আমি। আ তারপর যেদিন বুয়েটের রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার সকাল থেকে বলি। আ রেজাল্ট দেওয়ার সকালে ১ম এ ভয়ে ছিলাম। ভয়ে ছিলাম বলতে জানতামই না। বিকালের দিকে দেখি আমার একটা ফ্রেন্ড নাইম, সে ডিএমসি তে আছে। সে লিখছে যে আজকে বুয়েটের রেজাল্ট দিবে। ওর বন্ধুদের কাছ থেকে শুনছে যে রেজাল্ট দিবে। ফেসবুকে পোস্ট করছে। তো আমি সেদিকে একটু ভয় পেয়ে যাই। কারণ আমি ঐদিন ছিলাম হচ্ছে আমার খালামণির বাসায় মাসহ। তো সবাই আমার অতদিনে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে যায়। আমি তেমন একটা টেনশনে ছিলাম না। ভাবছিলাম যে বুয়েটে না হলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। তো সবাই তখন দেখি বুয়েটেরটাই করতেছে, প্রেফার করতেছে যে বুয়েটের রেজাল্ট কবে? বুয়েটের রেজাল্ট কবে? কেউ ঢাকা ইউনিভার্সিটি নিয়ে পড়ে নাই। সবাই জিজ্ঞেস করতেছে বুয়েটের রেজাল্ট কবে দিবে? তো তখন থেকে আমি আরো বেশি নার্ভাস হই। তো সেইদিন রাতের বেলা যখন হয়, তখন দেখি যে রেজাল্ট দেয়নি এখন। তো সবাই বলতে লাগলো যে কালকে সকালে দিয়ে দিবে হয়তোবা। তো আমার আমি সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমাই না। আমার ঘুমাইতে ২টা, ৩টা, ৪টা বেজে যায় অলওয়েজ। আ সেদিন আমি খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ি। মানে বুকে একটা কষ্ট হচ্ছিল যে আমি চান্স পাবো না, মানুষ আমাকে কি বলবে? বাবা-মা অনেক আশা করে রাখছিল। চান্স হইল না। তো আমার মা বলতেই লাগলো যে, "আচ্ছা নুজার রেজাল্ট কি দিছে? তুমি কি হও নাই? এর জন্য কি ঘুমাচ্ছ, কষ্ট পাচ্ছ?" তো আমি বললাম, "না, আমার রেজাল্ট দেয়নি।" পরে আমি ঘুমায় গেছি। কিছুক্ষণ পর দেখি একটা ফোন আসছে। ফোন আসার পর মাকে বলে যে, "উনার ছেলে বুয়েটে চান্স পাইছে এই ডিপার্টমেন্টে।" তো সাথে মা আমাকে ডেকে তুলে। ডেকে তোলার পর বলে যে, "বাবা বুয়েটের রেজাল্ট দিছে।" তো আমি রেজাল্ট দেওয়ার সময় হচ্ছে মাকে বলি যে, "ল্যাপটপ আর ফোনটা আমাকে দিতে।" তো ল্যাপটপ থেকে অ্যাডমিট বের করে আমার রোলটা খুঁজতে থাকি। তো খুঁজতে দেখি আমার নাম চলে আসছে রমিজ ইসলাম রোদার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি তো একটা চিল্লান দিয়ে উঠি। মা আমার সাথে ছিল না ওই সময়। মা ছিল অন্য ঘরে। কারণ মা জানতো যে আমার হয়তোবা হবে না। এইজন্য হচ্ছে মা কষ্টে ছিল। মা বলতেছিল যে, "তোর হচ্ছে কষ্টের চোখটা আমি দেখতে পারব না।" পরে তো সবাই খুশি। পরে বাবাকে জানানো হয়। তো এটাই ছিল আমার বুয়েটের জার্নিটা আসলে। হচ্ছে এক্সামের হল থেকে শুরু করে একেবারে রেজাল্ট দেওয়ার আগদিন পর্যন্ত, রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তো তোমাদের জন্য যদি কিছু অ্যাডভাইস থাকে, আমি তো এখন অ্যাডভাইস দেওয়ার মতো আসিনি পর্যায়ে। তবে তোমাদের উপকারে আসবে এমন কিছু যদি বলা যায় যে বুয়েটে আ প্রেশারটাই আসলে হ্যান্ডেল করাটাই হচ্ছে মেইন ব্যাপার। তুমি উদ্ভাসে এক্সাম দাও বা এসিএস এক্সাম দাও, প্রেশার কখনোই পাবা না। বাট বুয়েটের এক্সাম হলে যখন বসবা তোমার হাত কাঁপবে, তুমি লিখতে পারবা না, লেখা ছোট হয়ে আসবে। তো এই প্রেশার গুলো হ্যান্ডেল করে তোমাকে লিখতে হবে। এটা জাস্ট মাথায় রাখবা। আর এই প্রেশার গুলো হ্যান্ডেল করার সক্ষমতা তোমার তখনই হবে যখন তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিবা।